পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একদম শেষ প্রান্তে ছোট্ট একটা গ্রাম ভৈরবডাঙ্গা, যেখানে সন্ধে নামলেই অন্ধকার গিলে খায় চারপাশ। সেখান থেকে প্রায় অনেকটা হেঁটে গেলে জঙ্গলের ভেতর ছিল বুড়ো মল্লিকের আশ্রম। আশ্রম বললেও আদতে তা একটা জীর্ণ কুঁড়ে ঘর, যার চারপাশে জঙ্গল ছেয়ে আছে। এখন এই আশ্রমে কেউই থাকে না, তবে একসময় বুড়ো মল্লিক, যার খ্যাতি ছিল ছৌয়ের মুখোশ বানানোর জন্য, তার ভিটে ছিল এই আশ্রম। একচালা ঘরের পাশেই ছিল মুখোশ বানানোর আর একটা ছোট্ট ঘর। বহু বছর আগে হঠাৎ করেই বুড়ো মল্লিক নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ জানে না সে মারা গেছে কিনা। তবে তারপরে আশ্রমের দিকে আর কেউ বিশেষ যেত না। মুখোশ তৈরির ঘর সেদিনের পর থেকে বন্ধই পড়েছিল। গ্রামের লোকজন বলাবলি করত, মল্লিক নাকি জীবন্ত মুখোশ বানাতে পারত। লোকমুখে এই কথাও রটেছে যে ওই মুখোশ নাকি মল্লিককে গিলে খেয়েছে, আর তারপর থেকেই কেউ ওদিকে যেত না। 21 বছরের যুবক গোপাল, সে অবশ্য এই লোকবিশ্বাস মানত না। এই গ্রামে বড় হলেও এখন শহরে পুরনো একটা অকশন হাউসে কাজ করতে করতে তার মনে একটা ভাবনা উঁকি দিয়েছিল। মল্লিকের আশ্রমে রাখা পরিত্যক্ত ছৌয়ের মুখোশগুলো কলকাতায় নিয়ে এসে যদি অকশন করানো যায়, তাহলে বেশ 2 পয়সা অন্তত লাভ হবে। সেই মতো শ্রাবণের এক বিকেলে গোপাল গ্রামে ফিরে এসে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বন্ধুবান্ধবদের। সে বলল, আমি রাতে মল্লিকদের আশ্রমে গিয়ে থাকবো। ওখানে যে মুখোশগুলো রয়েছে ওগুলো এমনিই পড়ে আছে, এই ধুলো জমছে, নষ্ট হচ্ছে। তার থেকে ভালো ওগুলোকে বেচে দিতে পারলে বেশ কিছু ইনকাম হবে। হ্যাঁ, শোন, তোরা সবাই কিন্তু সেই প্রফিটের একটা ভাগ পাবি। আর ওখানে যদি আমরা এক রাত থাকতে পারি, তাহলে ওই ভূতটুতের যে গুজব, ওটাও ধুলিস্বাদ হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ। গোপালের কথা শুনে ওর বন্ধু বান্ধবরা প্রথমে গাঁইগুঁই করছিল। একজন বলল, এ গোপাল, ওই আশ্রমে কেউ যায় না, আর তুই ওখানে রাত কাটাবি ভাবছিস? আরে, তার উপর মুখোশ নিয়ে ওই গ্রামের লোকজন কি বলে তা তো জানিস। ওই সব মুখোশ অভিশপ্ত। ওগুলো ওখান থেকে নিয়ে আসাটা কি ঠিক হবে? গোপাল ওদের কথা হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, কিচ্ছু হবে না। এইসব অভিশাপ টভিশাপ, এসব গাঁজাঘুরি। হ্যাঁ, এই প্রফিটের কথাটা একবার ভাবতো না। ওই রকম পুরনো ছবির মুখোশ একবার যদি বিক্রি করতে পারি, তাহলে কত টাকা ইনকাম হবে একবার ভেবে দেখেছিস? অবশেষে গোপালের সঙ্গী হল তার 2 জন বন্ধু, মিঠুন আর রাজীব। তারা 3 জনে মিলে ঠিক করল তারা রাতটা কাটাবে সেই আশ্রমে। গ্রামের বাকি ছেলেরা নিরুৎসাহ হলেও কেউ অন্তত বাধা দিতে সাহস পেল না তাদের। গোপাল বলল, শোন, আমরা আলো, খাবার, টর্চ, মোবাইল সব নিয়ে যাচ্ছি। যদি কিছু হয় তাহলে পালিয়ে আসবো। হ্যাঁ, অত ভয়ের কি আছে রে? চল তো। সন্ধ্যার একটু আগেই তারা পৌঁছল মল্লিকের আশ্রমে। সামনে এক বিশাল বটগাছ, যার ঝুড়ি মাটি ফুঁড়ে পাতাল অবধি চলে গিয়েছে হয়তো। তার চারপাশটা গুমট হয়ে রয়েছে। কুঁড়ে ঘরে ঢুকে তারা তাকিয়ে দেখল মাটি সাদা ছাইয়ে ঢাকা। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স, আর এক কোণে একটা ছেঁড়া চাদর, আর দেওয়ালে সাজানো প্রায় 10 থেকে 12টা মুখোশ। অন্ধকার নামছে তখন, তাই তারা বেশি দেরি না করে মোমবাতি জ্বালিয়ে ঘরের এক কোণে এসে বসল।
রাত আরো বাড়লে চারপাশের জঙ্গল থেকে শেয়ালের ডাক শোনা গেল। গোপাল ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে একে একে দেওয়াল থেকে মুখোশগুলো নামিয়ে নামিয়ে দেখতে আরম্ভ করল। শেষ শ্রাবণের বাতাসে বৃষ্টির গন্ধ লেগে রয়েছে। আকাশে তখন একটু একটু করে মেঘও জমছে। ঘন অন্ধকারে আশ্রমটা যেন নীরবতার গহ্বরে তলিয়ে গিয়েছে। হঠাৎ করেই একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। কুঁড়ে ঘরের ছাদে কে যেন হেঁটে বেড়াচ্ছে। আওয়াজ শোনা মাত্রই গোপাল ওর বন্ধুদের দিকে তাকালো। তারপর তিনজনই চুপ। গোপাল চোখে ইশারা করে বলল, বাতাসের শব্দ, বৃষ্টি হবে, ঘাবড়াস না, তোরা কেউ ঘাবড়াস না। কিন্তু আওয়াজটা থামল না। সঙ্গে যোগ হলো বন্ধ দরজার পাশ থেকে চেনি হাতুড়ি পেটানোর শব্দ। রাজীব ফিসফিস করে বলল, হে গোপাল, গোপাল, ওটা কিসের শব্দ রে? আমার কিন্তু মোটে ভাল লাগছে না রে। এখনো অত রাত হয়নি। গোপাল, গোপাল, চল তিনজনে মিলে ফিরে যাই, চল ফিরে যাই। গোপাল রাজীবের প্রস্তাব খারিজ করে বলল, পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, এই অন্ধকার জঙ্গল পেরিয়ে ওই গ্রামে ফেরা আরো কিন্তু ডেঞ্জারাস। শেয়াল চড়ে বেড়ায় এই সময় জঙ্গলে, একদম না। তার থেকে এই আশ্রমেই থাকাটা সবচেয়ে নিরাপদ। এই তোরা ভয় পাস না, আমি একবার চট করে বাইরেটা দেখে আসি, বুঝলি? গোপাল টর্চ হাতে নিয়ে বেরোল। মিঠুন আর রাজীব দরজার পাশে দাঁড়িয়ে থাকল। বাইরে তখন ঝড় উঠেছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি আকাশ রাঙিয়ে তুলছে। মিনিট 5 কেটে গেল। গোপাল তখনও ফিরল না। মিঠুন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি হলো রে রাজীব? কোথায় গেল গোপাল? বলছি একবার ডাকবো নাকি? হ্যাঁ, ডাকবো। রাজীব ভয় গলাতেই জোরে ডাক দিল, এ গোপাল, গোপাল, কোথায় গেলি? কিন্তু তখনও কোনো জবাব এলো না। ওরা দুজন দরজা ফাঁক করে একবার বাইরেটা দেখল। না, কেউ কোথাও নেই। মিঠুন টর্চ হাতে নিয়ে বাইরে বেরোল। রাজীব ওর পিছু পিছু এলো। হঠাৎ একটা ধাক্কা, মিঠুন ছিটকে পড়ল মাটিতে। আর ঘন অন্ধকারের মধ্যে রাজীব অস্পষ্টভাবে দেখতে পেল একটা ছায়া শরীর মিঠুনের মুখের ওপর ঝুঁকে রয়েছে। শরীরটা মানুষের মতো হলেও মুখের আদল অস্বাভাবিকভাবে বড়, ঠিক যেন কেউ একটা মুখোশ পরে রয়েছে। রাজীব এই দৃশ্য দেখে চিৎকার করে দৌড় দিল। জঙ্গলের ভেতর ছুটতে ছুটতে কত দূর চলে এসেছিল রাজীব সেটা আন্দাজ করতে পারেনি। আরো খানিক দৌড়ে কাঁটা ঝোপের সামনে সর্পিল লতায় পা জড়িয়ে রাজীব হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। আর ঠিক তখনই আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন করে উঠল। সেই আলোতেই রাজীব দেখল ওর সামনে এসে দাঁড়িয়েছে একজন লোক। গোপাল একেবারে নিঃশব্দ, চোখ দুটো স্থির। রাজীব যেন ধরে প্রাণ পেল। হাঁপাতে হাঁপাতে কোনো মতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুই 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 ঠিক আছিস? ওদিকে মিঠুনকে। রাজীবের কথা শেষ হওয়ার আগেই গোপাল মৃদু হেসে শীতল কণ্ঠে বলল, আমি তো ঠিকই আছি রাজীব, তুই ঠিক আছিস তো?
গোপালের গলা শুনে রাজীবের শিরদাঁড়া বেয়ে হিমস্রোত নেমে গেল। এই গলার স্বর তো গোপালের নয়। ও খানিকটা পেছোতেই গোপাল সেই ঠান্ডা গলায় আবার বলে উঠল, কোথায় যাচ্ছিস? এই দেখ, এই দেখ আমার হাতে কি, দেখ না, দেখ আমি কি এনেছি, দেখ। গোপাল আস্তে আস্তে হাতটা সামনে আনতেই রাজীব দেখতে পেল একটা বড় ছৌয়ের মুখোশ। গোপাল হাসতে হাসতে আবার বলল, দেখবি নাকি আমাকে আমাকে কেমন মানাচ্ছে এই মুখোশে? দেখবি, দেখ দেখ। বলা মাত্র গোপাল মুখোশটা পরে নিল, আর সেই মুখোশের ফাটল দিয়ে তখন বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আর তার সঙ্গে গোপালের শান্ত শীতল গলাতে উচ্চারিত হতে থাকা সেই কথা, বুড়ো মল্লিক খাসা মুখোশ বানাতো রে। একবার একবার এই মুখোশ পড়লে আজীবন তা বয়ে নিয়ে বেরোতে হয়। রাজীব, রাজীব, তুই পড়বি নাকি এই মুখোশ? হ্যাঁ, পড়বি? রাজীবের গলার স্বর বুঝে আসছে। দৌড়ানোর ক্ষমতাটুকুও তার আর নেই। চিৎকার করে শেষবারের মতো প্রাণ বাঁচানোর চেষ্টা করল রাজীব, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। মুখোশ পরা ওই শরীর ধীরে ধীরে রাজীবের মুখের উপর ঝুঁকে পড়ল, আর সঙ্গে সঙ্গে মেঘের গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে জোরে বৃষ্টি নামল। পরদিন সকালে গ্রামের লোকজন খবর পেল 3 জন ছেলে নিখোঁজ, গোপাল, মিঠুন আর রাজীব। তাদেরকে খুঁজতে গ্রাম থেকে কিছু সাহসী মানুষ জঙ্গলের ভেতর ঢুকল। সারা রাত বৃষ্টির ফলে জঙ্গলের পথ কাদামাটিতে ভরে গিয়েছে। বেলা বাড়লে পুলিশকেও জানানো হলো। পুলিশ এলো, সারা এলাকা ঘুরে দেখল তারা। অবশেষে জঙ্গলের ভেতরে বুড়ো মল্লিকের আশ্রমে এসে দেখল একটা 3 সেলের টর্চ পড়ে আছে মাটিতে। কুঁড়ে ঘরের ভিতর একেবারে খালি। বাইরে বটগাছের নিচে মিলল একটা ছৌয়ের মুখোশ, পুরনো কাঠের তৈরি, যার মুখ বিভৎস, বিকৃত হয়ে রয়েছে। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।